আচ্ছা, আমরা আগের দিন পার্ট 1 এবং পার্ট 2 আলোচনা করেছিলাম, কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 সেইভাবে ডিটেলসটা আমরা আলোচনা করিনি, যেটা আমরা আজকে একটু ডিটেলসের সাথে আমরা পড়ব। ঠিক আছে? আচ্ছা, ডুরান্ড লাইন আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে বর্ডারটা আছে সেটাকে বলা হয় ডুরান্ড লাইন। এটা অখণ্ড ভারতের প্রথম টুকরো ছিল। আফগানিস্তান আগে ভারতের সাথে ছিল, কিন্তু আফগানিস্তান 1893 সালে ভারতের থেকে আলাদা হয়ে গেছিল। এটাই হচ্ছে অখণ্ড ভারতের প্রথম টুকরো। আর অখণ্ড ভারতের দ্বিতীয় টুকরো হচ্ছে 1935 সালে হয়েছিল, যেটা হচ্ছে মায়ানমার, যার নাম ছিল বার্মা। আচ্ছা, রাজ্যগুলিকে একত্রীকরণ করতে 3 জনের হাত ছিল। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে সর্দার প্যাটেল, 2 নম্বর হচ্ছে ভিপি মেনন, আর 3 নম্বর হচ্ছে মাউন্ট ব্যাটেন। এরা 3 জনে মিলে কিন্তু সমস্ত রাজ্যগুলিকে এক করেছিল, এদেরই হাত ছিল মেন। কিন্তু 3টে রাজ্য ভারতের সাথে মিলতে আপত্তি জানায়। এরা বলছিল যে না, আমরা আলাদা একটা দেশ হব। এরা ভারতের সাথে মিলতে চায়নি। সেগুলো হচ্ছে হায়দ্রাবাদ, দ্বিতীয় হচ্ছে জুনাগড়, আর তৃতীয় হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। হায়দ্রাবাদ আমাদের ভারতের সাথে মিলতে চাইছিল না। হায়দ্রাবাদ আপত্তি জানায়। হায়দ্রাবাদ বলছিল যে না, আমরা একটা আলাদা কান্ট্রি হিসেবে নিজেদের একটা আলাদা কান্ট্রি হিসেবে ওরা ঘোষণা করবে। কিন্তু সর্দার প্যাটেল হচ্ছে অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদকে ভারতের সাথে মিলিয়ে নেয়। তারপরে কি, জুনাগড়ের রাজা কিন্তু মুসলিম ছিল, আর জুনাগড়ের জনসংখ্যা কিন্তু হিন্দু ছিল। জুনাগড় বলতে চাইছিল যে ওরা পাকিস্তানের সাথে মিশতে চায়, ওরা ভারতের সাথে মিলতে চায় না। তখন সর্দার প্যাটেল জুনাগড়ের রেফারেন্ডাম অর্থাৎ জনমত সংগ্রহ করলেন, এবং তারপর জুনাগড়কে, জনমত সংগ্রহ মানে কি, ওখানে ভোট চলছে কে কে ভারতের সাথে মিশবে আর কে কে পাকিস্তানের সাথে মিশবে। বেশিরভাগ হিন্দু ছিল জনসংখ্যা, জুনাগড়ের জনসংখ্যা যেহেতু হিন্দু ছিল, ওই জন্য ওরা সবাই বললো যে না, ওরা ভারতের সাথে মিশবে। তখন সর্দার প্যাটেল জুনাগড়কে ভারতের সাথে মিলিয়ে নিল। কাশ্মীরের যেটা হচ্ছে, কাশ্মীরের কিন্তু রাজা ছিল হিন্দু, রাজা হরি সিং। কিন্তু কাশ্মীরের জনসংখ্যা ছিল প্রায় ছিল সব মুসলিম। ওরা চাইছিল যে ওরা পাকিস্তানের সাথে মিশবে। ঠিক আছে? কাশ্মীর চেয়েছিল যে পাকিস্তানের সাথে মিলে গিয়ে একটা আলাদা দেশ তারা তৈরি করবে। এই সুযোগ নিয়ে পাকিস্তানে যে টেররিস্টরা ছিল, ওরা ওই কাশ্মীরে কাশ্মীরে ঢুকে পড়েছিল। তখন রাজা হরি সিং কি করবে উনি বুঝতে পারছে না। তখন উনি যায় নেহেরুর কাছে গিয়ে ওনাকে বলে যে এই সমস্যা হয়েছে। তখন নেহেরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল রাজা হরি সিংকে বলেছিল যে ঠিক আছে, তোমার একটা শর্ত আছে। শর্তটা ছিল যে এই অ্যাক্সেশনে রাজা হরি সিংকে সাইন করতে হবে যে কাশ্মীরটা আমাদের সাথে চলে আসবে। ঠিক আছে? তখন কি করবে রাজা হরি সিং? তখন উনি বাধ্য হয়ে অ্যাক্সেশনটা সাইন করেছিল। 1948 সালের 26শে অক্টোবর রাজা হরি সিং ওই অ্যাক্সেশন অর্থাৎ একটা পত্র সাইন করেছিল। নেহেরু ভারতীয় সেনাকে কাশ্মীরে পাঠায়। যতক্ষণে পাঠিয়েছিল ততক্ষণে পাকিস্তানের আতঙ্কবাদীরা যারা ছিল তারা প্রায় কাশ্মীরকে অ্যাটাক করে নিয়েছিল। তখন যতক্ষণে ভারতীয় সেনাবাহিনীরা কাশ্মীরে গিয়েছিল ততক্ষণে পাকিস্তান কাশ্মীরের প্রায় অর্ধেকের থেকে বেশি অংশই দখল করে নিয়েছিল। তখন থেকে ওই অংশটাকে বলা হয় POK, অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর। এই অংশটা হচ্ছে POK, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। ঠিক আছে? 2019 সালের 31 অক্টোবর আর্টিকেল 370 এর মাধ্যমে কাশ্মীরে যা সমস্যা ছিল তার কিছুটা সমাধান করা হয়েছে 370 আর্টিকেলের মাধ্যমে। আচ্ছা, এখানে বলছে যে প্রথম কমিটি ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করার সুপারিশ করে SK ধার কমিটি 1948 সালে। SK ধার কমিটি হচ্ছে প্রথম, যেহেতু এতগুলো রাজ্য ছিল সেই রাজ্যগুলোকে মেনটেন করা তো সম্ভব ছিল না তখন,
ওই জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল। একটা না, অনেকগুলো হয়েছিল, 2-3টে। তার মধ্যে এসকে ধার কমিটি হচ্ছে প্রথম কমিটি, যেটা ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করার প্রস্তাব পেশ করেছিল 1948 সালে। আচ্ছা, এরপরে এসেছিল আরেকটা কমিটি, যেটা হচ্ছে JVP কমিটি। এটাও 1948 সালে হয়েছিল। এটা হচ্ছে শর্ট ফর্ম। এর ফুল ফর্ম হচ্ছে জওহরলাল নেহেরু, J ফর জওহরলাল নেহেরু, V ফর বল্লভভাই পটেল অ্যান্ড P ফর পট্টাভি সীতারামাইয়া। ঠিক আছে, এরা তিনজনে মিলে একটা কমিটি গঠন করেছিল ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করার সুপারিশ। ঠিক আছে, 1948 সালে। কিন্তু এই এসকে ধার যে কমিটি আছে, এই কমিটিও কিন্তু আপত্তি জানায় যে ভাষার ভিত্তিতে যেন রাজ্য গঠন করা না হয়। সেকেন্ড যে কমিটি ছিল JVP কমিটি, এই কমিটিও আপত্তি জানায় যাতে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা না হয়। দুটোই কমিটি আপত্তি জানায়। কিন্তু এই প্রথম ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে JVPর পরে আরেকটা কমিটি গঠন হয়েছিল, যেটা হচ্ছে ফজল আলী কমিটি। এটা গঠিত হয়েছিল 1953 সালে। ঠিক আছে, আর ফজল আলী কমিটি রিপোর্ট দিয়েছিল 1956, অর্থাৎ 1956 সালে। ফজল আলী কমিটি বলেছিল যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করতেই হবে, কিন্তু এক রাজ্য এক ভাষা না। একটা রাজ্যতে একটাই ভাষা থাকবে এরকম কোনো নিয়ম নেই, একটা রাজ্যতে অনেকগুলো ভাষা থাকতে পারে। এটাই বলা হয়েছিল ফজল আলী কমিটিতে। ফজল আলী কমিটির পর একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, যেহেতু ফজল আলী কমিটি এই কথাটা বলেছিল, তার জন্য একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, 7th অ্যামেন্ডমেন্ট 1956-এ। আচ্ছা, এখানে বলছে যে এটা পার্ট 2, মানে ভাগ 2-এর পুরো ডিটেলসে আমরা সেরকম সেই দিন আলোচনা করিনি আগের দিন। আজকে আমরা একটু পার্ট 2 এর একটু ডিটেলসে আলোচনা করছি। এখানে বলেছে যে প্রথম পয়েন্টসে বলেছে যে ভারতের নাগরিকতা এসেছে ব্রিটেন থেকে। ঠিক আছে, ব্রিটেন অর্থাৎ UK। আমাদের সংবিধানের 85% এর বেশি এসেছে বিদেশের থেকে, বাকি 15% আমরাই বানিয়েছি। 85%-এর বেশি এসেছে বিদেশ থেকে, মাত্র 15% আমরা বানিয়েছি। 2 নম্বর পয়েন্টসে বলছে আমাদের নাগরিকতা হলো সিঙ্গল সিটিজেনশিপ। তারপরে বলেছে যে NRI এর ফুল ফর্ম হচ্ছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান। আচ্ছা, নন রেসিডেন্ট ইন্ডিয়ান কাদের বলা হয়েছে? যারা এডুকেশন বা জবের পারপাসের জন্য 6 মাসের বেশি বিদেশে গিয়ে থাকছে। ঠিক আছে, 6 মাসের বেশি বিদেশে গিয়ে থাকছে, কিন্তু তারা মানে তাদের সিটিজেনশিপ হচ্ছে ইন্ডিয়ান, তাদেরকেই বলা হয় NRI। ঠিক আছে। আচ্ছা, NRIরা হচ্ছে আমাদের অর্থ ব্যবস্থাকে বাঁচানোর জন্য NRIরা হচ্ছে সবার উপরে আছে। ঠিক আছে, এরা আমাদের অর্থ ব্যবস্থায় অনেকটাই হেল্প করছে। এরা যে ভোট দেয়, ওদের ভোটকে বলা হয় প্রক্সি ভোট। ঠিক আছে, এটা আমাদের ভারতের মধ্যে এখনো সেইভাবে মানে এই ব্যবস্থাটা ভালো করে ঠিক মতো মানে করা হয়নি, এটা আস্তে আস্তে হবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট আছে যে PIO এর ফুল ফর্ম হচ্ছে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। এই PIOটাকে সমাপ্ত করে দেওয়া হয়েছে 2015 সালে। এই জন্য আমরা PIO সম্পর্কে খুব একটা ডিটেলসে আলোচনা করছি না। ঠিক আছে, তারপর বলেছে OCI এর ফুল ফর্ম হচ্ছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। এখানে বলতে চাইছে যে OCI কাদের বলা হয়? যাদের মাতা পিতা বা ঠাকুরদা ঠাকুরমা যে কোনো একজন ভারতীয় হতে হবে। যে কোনো একজন যদি ভারতীয় হয় তাহলে সে OCI এর সিটিজেনশিপ পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এই OCIদের আবার কিছু নিয়ম আছে। OCIরা এরা ভোট দিতে পারবে না। ঠিক আছে, এবং ইলেকশনে এরা দাঁড়াতে পারবে না। এই OCI ডে পালন করা হয় 9th জানুয়ারি। এই ডেটা পালন করা হয় কারণ গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন। এই উপলক্ষে OCI ডে পালন করা হয় 9th জানুয়ারি, এবং 9th জানুয়ারিতে প্রবাসী ভারতীয় দিবস হিসাবেও পালন করা হয় 9th জানুয়ারিকে। ঠিক আছে।